একটা বিশাল স্বপ্ন নিয়ে এবারের নির্বাচনটা বা জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল এবং সেই স্বপ্নের সময় একটা বড় জায়গা ছিল এ ধরনের ক্রাইসিস আসলে আমরা সবাই মিলে সেটা মোকাবিলা করব এবং সমাধানের রাস্তা খুঁজব। অন্তত এই জ্বালানি সংকট, হামের টিকা নিয়ে সংকট, এটার জন্য কে দায়ী কে দায়ী না তার চেয়ে বড় কথা এটি সমাধানের রাস্তায় আপনি রাজনৈতিক সংস্কৃতিতে কতখানি পরিবর্তন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমার কাছে যেটা সবচেয়ে বেশি বড় আশ্চর্যের বিষয় মনে হয় যে সকাল থেকে রাত পর্যন্ত ইনফ্যাক্ট ২৪ ঘন্টায় লাইনের পর লাইন, মাইলের পর মাইল, মানে আমরাও ঢাকায় আছি, এই মানুষগুলোও এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে এবং প্রতিদিন হামে শিশুরা মারা যাচ্ছে। দুটো বড় ক্রাইসিস যে দেশে চলছে আমাদেরকে দেখে বোঝা যায় না। মানে আমার কাছে মনে হয় যে এক ধরনের এই যে প্রত্যেকে কিন্তু আমরা স্বীকার করলাম না যে সংকট আছে, তেলের সংকট আছে, ব্যবস্থাপনার সংকট আছে, কিন্তু এটার মূলে এই যে ব্যক্তিগত পর্যায়ে যেটা মজুত রাখছে এগুলা একদম ধরে ধরে কি সরকার এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, রাজনৈতিক ঐক্যতা আমি পরের ধাপে দিব, এটা আমি ওটার আশাও আসলে রাখি না। কিন্তু জ্বালানি, পেট্রোল আর অকটেন তো বাংলাদেশে উৎপাদিত হয়। হ্যাঁ, এটার সাথে তো ওই যুদ্ধের কোনো মানে যোগাযোগ নাই। এই যে গ্লোবাল ক্রাইসিস বলে এই জিনিসটাকে আসলে সরকার একটা অজুহাত হিসেবে দেখানো হচ্ছে কিনা, এবং গত দুইটা গভর্নমেন্টের কারণে হামের আজকে এই মহামারীর দ্বারপ্রান্তে এইটাও কি অজুহাত হিসেবে দেখানো হচ্ছে কিনা। সো এই দুটা বিষয়ে যে আপনি সরকারকে যে প্রশ্ন করবেন যারা সরকারের বাইরে আছে, ওই ফোর্সটাও কিন্তু নট স্ট্রং এনাফ আমার কাছে মনে হচ্ছে না। প্রতিদিন কিন্তু আমরা দেখছি একই দুর্দশা। আপনার পরশুদিন যখন প্রেস কনফারেন্স করলো পিএম অফিস থেকে, তখনও বলল যে আমরা কিন্তু এটা দাম বাড়াইনি, এবং যখনই আইএমএফ এর সাথে স্প্রিং মিটিং শেষ হলো সাথে সাথেই কিন্তু দামটা বাড়লো। যদিও আমাদের অর্থমন্ত্রী বলছেন যে আইএমএফ এর শর্তের সাথে এখানে কোনো এটার দাম বাড়ানোর কোনো সম্পর্ক নাই, খুব জোর গলায় উনি বললেন। কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের ইকোসিস্টেম কখনোই চেঞ্জ হয় না, এবং আইএমএফ এর শর্তগুলোও কিন্তু আমরা পরিষ্কারভাবে জানি এই ভর্তুকি কমায় আনার ব্যাপারে। ভর্তুকি দেওয়াই যাবে না, সো ইটস কমপ্লিটলি রিলেটেড। হ্যাঁ, এবং আপনি আরেকটা জানেন যে এই যে কথা বলে মানুষকে, আপনার ইশতেহারে লিখে, বই পুস্তকে লিখে কথা বলে বাংলাদেশের মানুষকে হয়তো বিক্রি করা যায়, কিন্তু এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোকে কতটুকু বেকুব বানানো যাবে আমি জানি না। আরেকটা বিষয় আপনি দেখেন যে রাজস্ব সংস্কারের কথা ছিল, যে বিভক্তিকরণ অধ্যাদেশ, ওটাও কিন্তু বাতিল হয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাতিল হয়েছে। সো আইএমএফ তো এগুলো দেখছে যে আপনি বারবার কিন্তু আমাদের বিশ্লেষকরা বলছেন যে একটা নিউ গভর্নমেন্ট, মাত্র 2 মাসের গভর্নমেন্ট, কিভাবে এটা করবে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যেটা নতুন গভর্নমেন্ট, আইএমএফ এটা আরও বেশি বোঝে, বিশ্বব্যাংক এটা আরও বেশি বোঝে, কিন্তু আপনার তো একটা আন্তরিকতা থাকতে হবে। আপনি শুরুতেই এসে নতুন গভর্নমেন্ট 2 মাসে এসে তো আপনি সংস্কারের পদগুলো বন্ধ করে দিলেন। এমন না যে রাজস্ব যদি 2 ভাগে ভাগ হয় কালকে থেকে রেভিনিউ বাড়বে, ইটস নট এরকম। কিন্তু আপনি কর জিডিপি যখন 9% করবেন বা আপনার পথটা দেখাবেন, ইন্টারিমও কিন্তু এই জ্বালানির দাম বাড়ায় নাই এই জনসমর্থন ধরে রাখার জন্য। সো এখন যখন আপনি একদম শেষ মুহূর্তে এসে আইএমএফ এর মিটিংয়ের পরের দিন আপনি যখন এটা দামটা বাড়ালেন, ঠিক তার কয়েক ঘন্টা আগে যখন বলল যে আমরা দাম বাড়াইনি গভর্নমেন্ট থেকে, এবং যখন আপনি প্রবলেমগুলো ক্লিয়ারলি জানেন, যখন আপনি প্রবলেমগুলো জানেন যে সাপ্লাই চেইনে প্রবলেম আছে, আপনার এখানে যারা অসাধু তারা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তেল বা জ্বালানি মজুত করছে, এবং এটার ইফেক্ট কৃষিতে পড়বে, মোবাইল নেটওয়ার্কিংয়ে পড়বে, পরিবহন খাতে পড়বে, প্রত্যেকটা জায়গায়। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টার ভয়াবহতা এতটা বেশি যে আমরা বুঝতে পারছি না, আমরা বুঝেও যেন আমরা এটা একদমই, এবং এটার বিরুদ্ধে আওয়াজটা কিন্তু একেবারেই অ্যাবসেন্ট। উঠানো হচ্ছে না।